আজগুবি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে অসম্ভবের ছন্দেতে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি তাজ আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল হুইসপারিং টেলস। আজ আপনাদের জন্য নিয়ে এলাম শ্রদ্ধেয় বিকাশ দে রচিত রঙিন প্রজাপতিদের নিয়ে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের প্রিয় লেখক বিকাশ দে। লেখক বিকাশ দের জন্ম আসামের রেল শহর বদরপুরে। লেখকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল 1989 সালে লিটল ম্যাগাজিনে। উত্তর পূর্ব সহ কলকাতা, দিল্লি, মুম্বাই এসব বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত গল্পের সংখ্যা এখন পর্যন্ত প্রায় 175। তাঁর সারা জাগানো গল্পগুলো যাযাবর, সন্তান, জানা তবুও অজানা, বিবাহ বার্ষিকী, এক শীতের রাতে, মৃত্যুর আগে ও পরে, মেয়েরা বড় হয়েছে, বঞ্চিত ইত্যাদি। তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি আজকের এই গল্প। টিউশন সেরে মুনাল স্যারের বাসা থেকে ওরা হেঁটে ফিরছে। বড় রাস্তার প্রায় মাঝখান পর্যন্ত ওরা দখল করে নিয়েছে। অন্বেষা দেবলকে বলল, তোর সাথে কথা বলতে একদম ভালো লাগে না। অবাক হয়ে দেবল অন্বেষার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকল। অন্বেষা বলল, তোর মধ্যে সিরিয়াসনেস বলতে কিচ্ছু নেই, সব সময় যে কোনো ব্যাপারে একটা কনফিউশন রেখে দিস। দেবল বলল, মানে? তোকে কতদিন আগে জিজ্ঞেস করলাম মেডিকেল না ইঞ্জিনিয়ারিং কোনটা পড়বি, কিন্তু সঠিক উত্তর পেলাম না। ও এই কথা, আমি আরো ভাবছিলাম না জানি কত কিছু ঝামেলা বাঁধিয়েছিস। দেবলের গালে আলতো করে টোকা দিয়ে অন্বেষা জানতে চাইল, বল না কোনটাতে পড়বি? যেটাতে চান্স পাই। যদি দুটোতেই চান্স পাস? তবে দুটোতেই পড়বো। তার আবার ফাজলামো করছিস? শুনেছি তুই ইঞ্জিনিয়ারিং পড়বি। যা শুনছিস তাই সত্যি। শিওর? শিওর। মা বাবারও সেরকমই ইচ্ছে, দেখা যাক কি হয়। ওদের কথা শুনে মোহিত বলল, মেডিকেলে আমি পড়বো না, কিন্তু গ্ল্যামারাস একটা কিছুতে পড়তেই হবে, তাই ইঞ্জিনিয়ারিং। মেডিকেলে নয় কেন? বছর ধরে পড়ার ধৈর্য আমার নেই, ততদিনে তোরা বিয়ে টিয়ে করে ফেলবি। চীনা বলে উঠল, বিয়ে? সেটা তো চান্স পেলে তুই আজই করে ফেলবি। আচ্ছা বিয়ের চ্যাপ্টার এখন বাদ দে তো, ক্যারিয়ার নিয়ে বল। আমার যা মেডিকেলে চান্সই পাবো না। নেক্সট অপশন? ভেবেছি ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু কিন্তু কি? সরকারি ইনস্টিটিউটে চান্স না পেলে সেটাও পড়া হবে না। কেন? প্রাইভেট ইনস্টিটিউটে? দেখ, সেখানে পড়তে গেলে অনেক টাকা লাগবে, আর বাবা এত টাকা খরচা করবেন না। টাকার জন্য চিন্তা কিসের? ব্যাংক ফাইন্যান্স করবে। তাতে শোধও করতে হবে, তাই না? চাকরি পাওয়ার পর কিস্তিতে নিলেই হবে। দেখ, ব্যাংক ফাইন্যান্স সম্পর্কে আমার অত আইডিয়া নেই, তবে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে বের হলে তার দামই আলাদা, ক্যাম্পাস রিক্রুটমেন্টের চান্স থাকে। ভালো প্রাইভেট ইনস্টিটিউট থেকে পাশ করেও চাকরি পেতে অসুবিধা হয় না। হাজার হাজার ছেলেমেয়েরা প্রাইভেট থেকে বের হয়ে নামি দামি কোম্পানিতে চাকরি পাচ্ছে। গভর্নমেন্ট ইনস্টিটিউট ইন্ডিয়াতে কোটা আছে, এছাড়া প্রাইভেটে কেয়ার নেয় বেশি, র্যাগিংও কম বা নেই। কি জানি, আমি অত শত বুঝি না। দেখা যাক বাবা মা কি ডিসিশন নেন। এমন সময় একটা বাইক কোত্থেকে যেন প্রায় উড়ে এসে ওদের ঘাড়ের উপর পড়ল। সাথে সাথে দেবল বলল, দেখ নীল, তোকে কতদিন বলেছি বিন্দাস হয়ে এত স্পিডে বাইক চালাবি না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে।
আরে আমি ওসব পড়োয়া টড়োয়া করি না, জিও তো মস্তি মে জিও। মোহিতের উদ্দেশ্যে নীল বলল, এই শোন, নতুন কোনো ধামাকা আছে? কাউকে রিস দিতে হবে? ধামাকা নয়, এখানে একটা সিরিয়াস সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে, ক্যারিয়ার বিল্ডিং। ওরে বাবারে, আমিও সবে দিই। ওকে, বাই বাই গাইস, সি ইউ সুন। কথাটা বলে যেভাবে এসেছিল সেইভাবে বাইকটা প্রায় উড়িয়ে নিয়ে নীল চলে গেল। কিছুক্ষণের মধ্যেই শূন্যস্থান পূরণ করলো সাইকেলে তিতলি এসে স্লো মোশনে সাইকেল চালাচ্ছে। আগের প্রসঙ্গে ফিরে এসে দেবল বলল, আমি মোহিত ইঞ্জিনিয়ারিং পড়ব। তৃণারও ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে, যদিও ফাইনাল ডিসিশন তার মা বাবার। তারপরে অন্বেষাকে হাতের কনুই দিয়ে একটা ঠেলা দিয়ে পড়ল, কি রে, নিজের কথা বললি না? বেশি চালাকি করিস না। মেডিকেলে পড়তে আমার ভালো লাগে না, পেশাটা আরও ভালো লাগে না। অসুখে পড়লে মানুষ অসহায় বোধ করে, অনেকে আবার মাথা ঠান্ডা রাখতে না পেরে ডাক্তারের সাথে অভদ্র আচরণ করে, উত্তেজিত হয়ে ডাক্তারকে মারধরও করে। আজকাল আবার মাস্তান গোছের ছেলেরা চান্স পেলেই পলিটিক্যাল কালার ধরিয়ে দেয়। দেবল অন্বেষাকে বলল, মানে তুইও ইঞ্জিনিয়ারিংয়ে? গুড। সবাইকে অবাক করে দিয়ে অন্বেষা বলল, না, আমি মেডিকেলই পড়বো, এটা আমার অদম্য ইচ্ছে। এতক্ষণ মেডিকেলের নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে ভাষণ দেওয়ার পর এখন বলছিস মেডিকেল নিয়ে পড়বো? ফাজলামো করছিস? বিমর্ষ সুরে অন্বেষা বলল, বাবার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। ইচ্ছে ছিল মানে? 3 বছর আগে বাবা মারা গেছেন। বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে উঠল। সবাই চুপ, নীরবতা ভাঙল মোহিত। তুই পড়াশোনায় আমাদের চেয়ে অনেক ভালো, 11-এ ভালো স্কোর করেছিস, মেডিকেলে তুই চান্সও পাবি, ইউ উইশ ইট। চান্স তো আমাকে পেতেই হবে। আমার ছোটবেলা থেকে বাবার এই ইচ্ছে ছিল, আমার পেছনে প্রচণ্ড পরিশ্রমও করেছিলেন জানিস। তার ইচ্ছে আমাকে পূরণ তো করতেই হবে। ভেরি গুড, ডিটারমিনেশন থাকলে সাফল্য আসবেই। সাইকেল থেকে একটানে তিতলিকে নামিয়ে অন্বেষা বলল, কি রে, কখন থেকে গুনগুনিয়ে শুধু গান করছিস, কিছু বলছিস না? তোর এমটা কি, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? তিতলি সবিস্ময়ে বলে উঠল, কি কি বলছিস? মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? তোর মাথা পাতা খারাপ হয়েছে নাকি? হয়তো বেশি দূর এগোলে এমবিএ কিংবা মাস কমিউনিকেশন পড়তে পারি, তবে যাই হোক গ্র্যাজুয়েশন এখানে পড়বো না। কেন, প্রেস্টিজ বলে তো একটা কথা আছে নাকি? তোরা সবাই বাইরে চলে যাবি আর আমি এখানে পড়ে ঢুকবো? মোহিত তৃণাকে বলল, এই শাশ্বতের ইচ্ছা কি? এটা তো তুই ভালো বলতে পারবি, তোর হবু বউ বলে কথা। ধরতেরি, শাশ্বতীকে কে বিয়ে করে? তুই আর শাশ্বতী, এই জুটি এখন বাজারে সুপারহিট। দুজনে সবসময় একসাথে পার্কে যাস, রেস্টুরেন্টে যাস, ধাবায় যাস। বিয়েটি কিছু নয়, ওটা জাস্ট টাইম পাস। তা কত নাম্বার? আঙ্গুর ফল টক। সবাই খিলখিল করে হেসে উঠল। ওরা সবাই ধীর গতিতে হেলে দুলে হাঁটছে। সবার 17-18 চলছে। ওদের চোখে মুখে উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন। সমস্যার জট খুলতে তন্নি আজও একবার চেষ্টা করতে লাগলেন। শ্যামলবাবুকে বললেন, কি গো, কিছু ঠিক করলে? শ্যামলবাবু বললেন, কি ঠিক করব? আরে তিতলির ব্যাপারে দেখা যাক, সময় আসুক। হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকেই তো তোমাকে বলে আসছি, কিছু একটা ভেবে রাখো। আহা, ফাইনাল পরীক্ষার তো এখনো দেরি আছে। আরে পরীক্ষা হয়ে গেলে তো আর ভাবার কোনো সময় পাবে না। শ্যামলবাবু চুপচাপ।
তন্নি বললেন, এই তো সেদিন শ্রেয়সীর মায়ের সাথেও দেখা হয়েছিল। শ্যামলবাবুর কোনো কৌতূহল নেই এটা বুঝতে পেরে তন্নি নিজে থেকেই বলতে লাগলেন, আরে শ্রেয়সীকে ওরা এবার টোকাতে পাঠিয়ে দেবে। শ্যামলবাবুর হাসি পেয়ে গেল। তিনি বললেন, টোকা নয়, কোটা কোটা। যাই হোক রে বাবা, আমি অত শত জানি না। ধানাই পানাই না করে যা বলার চটপট বলে দাও দেখি। আমি ভাবছি জানো, এরকমই কোনো বড় একটা জায়গায় একটা নামি কোচিং সেন্টারে পাঠিয়ে যদি দিতে পারি তিতলিকে, তাহলে ও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে শিওর চান্স পেয়ে যাবে। ব্যাস, তাহলে এই সমস্যা মিটে গেল। ছেলেমেয়েরা 12 বা হায়ার সেকেন্ডারি ইয়ারে ওঠার পর আজকাল মা বাবার ব্লাড প্রেশার বেড়ে যায়। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স, আইটি সেক্টর, কোচিং সেন্টার, ওই বিশাখাপত্তনম, পুনে, বেঙ্গালুরু এসব ছাড়া আর কোনো সাবজেক্ট নেই। উফ, বিরক্তি এসেছে, বিরক্তি। কি করব বলো, উপায় নেই, যুগের সাথে তাল মিলিয়েই চলতে হবে। আরে মেরিট ও সিনিয়রিটি থাকলে জানিয়ে পড়বে, সেটাতেই শাইন করবে, প্রতিষ্ঠিত হতে পারবে। অযথা ওই দেখা দেখি সবার সাথে ইঁদুর দৌড়ে লাভ নেই, বুঝেছো? ইদানিং ছেলেমেয়েরা ভীষণ অ্যাম্বিশাস, প্রায় সবাই ডলারের পেছনে ছুটতে চায়, নিজের ক্ষমতা যাচাই করার বা বোঝার চেষ্টাও করে না। আরে আমার মেশো কোন এক নেতাকে ধরে কি সুন্দর তার ছেলেকে ইঞ্জিনিয়ারিং এ ঢুকিয়ে দিলেন। তো হলোটা কি? হলোটা কি জানো? জানো ভারতবর্ষে কত লাখ ইঞ্জিনিয়ার ইল পেড বেকার পড়ে আছে? আসলে ভালো রেজাল্ট করতে না পারলে না কোনো কিছুতেই প্রতিষ্ঠা পাওয়া যায় না। যাই হোক, নেতাকে ধরে হোক বা ওই ডোনেশন দিয়ে হোক, তোমার মেশো কি করেছে? হ্যাঁ, এসবে আমার 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 কিচ্ছু যায় আসে না। তিতলিকে বলবে মনোযোগ দিয়ে পরিশ্রম করে ফাইনালটা দিক, তারপর ইচ্ছে থাকলে এন্ট্রান্সে বসবে, নিজের যোগ্যতা থাকলে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়বে, নয়তো ওই সোজা সাপটা জেনারেল লাইনে পড়তে হবে। অযথা টাকা বা বছর খরচ করার পক্ষে আমি নই। বাবা হিসেবে এটাই আমার সাফ কথা, বুঝতে পেরেছো? একটু থেমে শ্যামলবাবু আবার বলতে লাগলেন, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ওদের বয়স এখন কম, ম্যাচুরিটি হয়নি। ওরা তো ভাবে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং না পড়লে জীবনে সর্বনাশ হয়ে যাবে, এ জীবন রেখে কি লাভ। কিন্তু আসলে তো তা নয়, এইটাই ওদের বোঝাতে হবে। মেরিট সবার সমান নয়, তাই এটা ওদের বোঝাতে হবে। সঠিক পথ বেছে নেওয়াই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এটাও বুঝতে পেরেছো তো নাকি? আরে বাবা, বোঝানো অত সহজ নয়। অপছন্দের কিছু বললেই স্বজন হারানোর মতো ওরা কেঁদে ফেলে, নয়তো খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন মুখ গোমড়া করেই বসে থাকবে। তখন একটা বিচ্ছিরি গুমোট পরিবেশের সৃষ্টি হয়। সেলফ রিয়েলাইজেশন না থাকলে যা হয় আর কি। একটা জটিল সমস্যার আবর্তে যে ঘুরপাক খাচ্ছেন, এটা শ্যামলবাবু ও তন্নি দুজনেই উপলব্ধি করছেন, কিন্তু সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না। আজকের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তন্নি কিছুটা হতাশ হয়ে পড়লেন। ভাবছেন এর মধ্যে আরেকদিন আলোচনায় বসতে হবে, চেষ্টা করতে দোষ কি। বেশ কয়েক বছর পর চেম্বার থেকে ডাক্তার অন্বেষা মুখার্জি বাসায় ফিরছেন। রাস্তার মোড়ে একটা দুর্গাপুজোর প্যান্ডেলের কাছে এসে গাড়িটা থেমে গেল। অসম্ভব ট্রাফিক জ্যাম। ডক্টর মুখার্জি গাড়ির ভেতরে বসে আছেন। যদিও গাড়িতে এসি আছে, তবুও কেমন যেন অস্বস্তি লাগছে। হঠাৎ পুজো প্যান্ডেলের সামনে এক বিশাল আকর্ষণীয় পোস্টারে চোখ পড়তেই তা আটকে গেল। গত কয়েকদিন এদিকে যাওয়া হয়নি বলে পোস্টারটা চোখে পড়েনি। পোস্টারে চোখ ধাঁধানো ছবিটা দেখে চেনা মনে হচ্ছে, আবার নাও হতে পারে। কৌতূহল সামলাতে না পেরে জানলার কাঁচ নামিয়ে ছবিটা দেখে নিশ্চিন্ত হলেন। তার অনুমান মিথ্যে নয়, ছবিটা ট্রিনার। পোস্টারের লেখাগুলি পড়ে জানতে পারলেন
ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে গতকাল স্মরণিকা উন্মোচন করেছেন কলকাতা থেকে আগত বিখ্যাত সাহিত্যিক তৃণা পাল। তাঁকে বিরাট সংবর্ধনা দেওয়া হয়েছে। পোস্টারের লেখাগুলি পড়ে অন্বেষার অবাক লাগছে। তাহলে তৃণা প্রতিষ্ঠিত সাহিত্যিক? একটু সময় ভেবেই স্থির করে ফেলল যেইভাবেই হোক তৃণার সঙ্গে দেখা করতেই হবে। পুজোর স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জানতে পারল তৃণা সার্কিট হাউসে আছে। আজ বিকেলের ফ্লাইটেই কলকাতা চলে যাবে। গাড়িটা ঘুরিয়ে অন্বেষা সোজা সার্কিট হাউসে এসে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করার পর নামকরা সাহিত্যিক তৃণা পালের সঙ্গে দেখা করার সুযোগ পেল। অন্বেষাকে দেখে তৃণা চমকে উঠল। অন্বেষা বলল, তোকে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি জানিস। তৃণা বলল, আমিও তাই ভাবছি রে। দুজনেই সোফায় বসে পড়ল। অন্বেষা বলল, জানিস ক্লাবের সদস্যরা প্রথমে ঢুকতেই দেয়নি, বলেছে ম্যাডাম আর ইন্টারভিউ দেবেন না। জাস্ট 2 মিনিটের জন্য বলায় আমায় ঢুকতে দিয়েছে। সলজ্জভাবে তৃণা বলল, আসলে এরকম নির্দেশ আমি দিয়ে রেখেছি। সেই সকাল থেকে কাগজের লোক, উৎসাহীদের ভিড়, আবদার এসব সামলাতে হয়েছে। এই কিছুক্ষণ আগেও একটা বাংলা ম্যাগাজিনের রিপোর্টার সাক্ষাৎকার নিয়ে গেছে। 2 কাপ চায়ের অর্ডার দিয়ে তৃণা বলল, আর বল কি খাবি? এই কিছু না প্লিজ, এতদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে এটাই ভালো লাগছে। তোর খবর কি? বর কি করে? ব্যাংকে। তোর? ইউনিভার্সিটিতে। তুই যে এত বড় সাহিত্যিক হয়ে গেছিস ভাবতেই আমার শিহরণ লাগছে। ভীষণ খুশি হয়েছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেই হতে পারে, কিন্তু সাহিত্যিক কজন হতে পারে? সবই আমার বাবা মার ক্রেডিট। মনে আছে সেই হায়ার সেকেন্ডারি পড়ার সময় বলেছিলাম আমি কি পড়বো তা বাবা মার ডিসিশনের উপরে নির্ভর করবে। ফাইনাল ডিসিশন ওদেরই ছিল। যাই হোক, ডিগ্রিতে সায়েন্স থেকে শিফট করে আমি আর্টসে এসে বিএ পড়ি। তারপর MA PhD কলকাতা থেকে। এখন কলকাতাতেই একটা কলেজের লেকচারার। সত্যি কথা বলতে কি, সায়েন্সে তোদের মতো মেধা আমার কখনোই ছিল না। আসলে বাবা মাই আমাকে সঠিক পথে চালিত করেছেন। তাহলে তো তুই কলকাতাতেই সেটেলড না? মাথা নেড়ে তৃণা সায় দিল। তৃণা জিজ্ঞেস করল, তুই কোথায় আছিস? গুয়াহাটি মেডিকেল কলেজে। তা তোর সাহিত্যিক জীবন কবে থেকে শুরু হয়েছে? লেখালেখির অভ্যাস আমার আগেও ছিল, তবে আর্ট স্ট্রিমে পড়ায় আমার বিশেষ লাভ হয়েছে। বিএ পড়ার সময় থেকেই লেখালেখির প্রতি বেশি ঝুঁকে পড়ি। কলকাতায় শারদিয়া ম্যাগাজিনে এবার তোর কোনো লেখা প্রকাশিত হয়েছে? 2টো ছোট গল্প ও একটি উপন্যাস। কয়েক বছর ধরেই কিছু না কিছু লেখার অফার আসে। গত বছর একটা পুরস্কারও ভাগ্যে জুটেছে। বাহ, এই লাইনে খুব অল্প সময় বেশ নাম করে ফেলেছিস। এই জন্যই তো কলকাতা থেকে তোকে উড়িয়ে আনা হয়েছে। অন্বেষার কথায় তৃণা যেন একটু লজ্জা পেল। বিনয়ের সুরের প্রসঙ্গ পাল্টে পড়ল, কলেজ জীবনের কথা মাঝে মধ্যে মনে পড়ে রে। স্বাভাবিক, আমারও তাই। একদিন লাচিতনগরে মোহিতের সঙ্গে দেখা হওয়ায় কিছু খবর জানতে পেরেছি। মোহিতের কি খবর? শিলচরে ওর কম্পিউটারের ব্যবসা আছে। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিল? আরে ধ্যান, পাগল নাকি? কোত্থেকে চান্স পাবে? সায়েন্স ছেড়ে শেষে আর্টসে এসে বিয়েটাও পাশ করতে পারলো না। আর ওই যে দেবল না সুবল কি যেন নাম ছেলেটার? দেবল এখন সফল ইঞ্জিনিয়ার, আমেরিকায় আছে। আর কারো খবর? অন্বেষা একটু মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর বলল, আর কারো কথা তো মনে হচ্ছে না। কে এখন কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে? এই তোর শাশ্বতীর কথা মনে আছে? নিশ্চয়ই, যা সুন্দর স্বাস্থ্য ও ফিগার ছিল তাকে কি ভোলা যায়? ও তো এখন নগাঁওতে একটা স্কুলে সাবজেক্ট টিচার, বড় একই স্কুলে। বেশ সুন্দর দেখতে। ওদের এক ছেলে এক মেয়ে। কোর্স কমপ্লিট। ঠিক বলেছিস। কোর্স কমপ্লিট হওয়ার পর শুধু রিভিশন, এক্সট্রা মাইলেজ, হাতে অফুরন্ত সময়। সত্যি সাবজেক্ট টিচার অন্যতম সুখী চাকরি। পরিশ্রমও কম, আবার বেতনও ভালো। একদম তাই। ও হ্যাঁ, একটা সুখবর আছে। তিতলিকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তিতলি রায়।
ওই যে হাসলে গালে একটা টোল পড়তো, সব সময় গুনগুনিয়ে গান করতো। ঠিকই ধরেছিস, ও তো এখন বিরাট সেলিব্রিটি। মানে বলিস কি? টিভির রিয়েলিটি শোর সুবাদে ওর এখন বেশ নামডাক। রেকর্ডিং কোম্পানি ওর গানগুলো ইউটিউবে ছেড়ে দিয়ে চারদিকে অনেক জনপ্রিয় করে দিয়েছে। সত্যি? এখনো কোথায় থাকে? আগে কলকাতায় ছিল, এখন মুম্বাইতে। আমাদের ক্লাসমেটরা সবাই কি বাইরে চলে গেছে? না, সেখানেও অনেকে আছে। হঠাৎ কবজির দিকে চোখ পড়তেই তৃণা ব্যস্ত হয়ে বলল, সরি রে, আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, অন্যদিন জমিয়ে গল্প করা যাবে। এর মধ্যেই তৃণা তার মোবাইল ফোনে অন্বেষার ফোন নাম্বারটা সেভ করে রিং করলো। অন্বেষা তৃণার নম্বর সেভ করে নিল। তৃণা বলল, কলকাতায় গেলে অবশ্যই দেখা করিস। একদম, যোগাযোগ রাখিস কিন্তু। বেশ কয়েক বছর পর তৃণার সঙ্গে দেখা হওয়ায় বাড়তি অক্সিজেন পাওয়া গেল। মেজাজটা ফুরফুরে লাগছে। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন, শ্রদ্ধেয় বিকাশ দে রচিত রঙিন প্রজাপতিদের নিয়ে। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথকের ভূমিকায় তাজ, অন্বেষার ভূমিকায় পূর্বিতা, দেবলের ভূমিকায় আকাশ, মোহিতের ভূমিকায় হৃদিক, তিতলির ভূমিকায় গায়ত্রী, তৃণার ভূমিকায় রোজা, নীলের ভূমিকায় রুদ্রনীল, তন্নির ভূমিকায় মমিতা, শ্যামলবাবুর ভূমিকায় রাজ, পোস্টার ডিজাইনে হুইসপার আর্ট স্টুডিওস, আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওস এবং পর্ব পরিচালনায় আমি তাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।